Alhamdulillah, I'm fine too. And how's your preparation of IELTS? Alhamdulillah, good. So, আপনাদের দিন দিন টেনশন বাড়ছে না কমছে? কি কারণে আসলে টেনশন বাড়ছে? সামনে পরীক্ষা। So, what do you think? টেনশন বাড়াটা কি এটা ভালো না খারাপ? আচ্ছা, যখন জীবনে আপনার কোনো টেনশন ছিল না তখন কি জীবনে কিছু করতে পেরেছেন? আর এখন আপনার টেনশন এক্সট্রিম পর্যায়ে আপনি টেনশনে আছেন, এটা কি ভালোর জন্য টেনশন না খারাপের জন্য টেনশন করছেন? ভালোর জন্য করছেন। যে জীবনে আসলে ভালো কিছু করে তার টেনশনের পরিমাণ বেশি থাকে। আর আইএলটিএস এক্সাম দিচ্ছেন, এটা কি নিজের জন্য এক্সাম দিচ্ছেন না আপনার ক্যারিয়ারের জন্য আসলে এক্সাম দিচ্ছেন? ক্যারিয়ার। এই ক্যারিয়ারের জন্য যে এক্সাম দিচ্ছেন এটা শুধু নিজের জন্য আসলে নয়, এটা আপনার পরিবার আপনার সাথে এখানে জড়িত, আপনার ফ্রেন্ডস আত্মীয়স্বজন যারা আছে সবাই কিন্তু এটার সাথে আপনার জড়িত আছে। তো সবাই তো ইনশাআল্লাহ দেশের বাইরে যাবেন। কার কার প্ল্যান আছে দেশের বাইরে যাওয়া? কার কার প্ল্যান আছে? যিনি যত উপরে হাত তুলবেন তিনি তত আগে চলে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের এক্সপেকটেশন কেমন, মানে স্কোর কত হলে আপনারা অনেক খুশি হবেন? কারা কারা আছেন 8 দরকার আছে? 7 কার কার দরকার আছে? 7 6 6.5 6 এখানে অনেকে আছেন 6.5 বলে অনেকে খুশি, অনেকে মনে মনে দোয়া করছেন যে আল্লাহ আমার বেশি কিছু স্কুল লাগবে না, মোটামুটি আমার বডিটা বিদেশে ট্রান্সফার হতে যে স্কুল লাগে এই স্কুল পেলে আমি খুশি। ঠিক আছে কিনা? কারণ আপনার পরিবেশ, পরিবার, আত্মীয় স্বজন যারা আছে সবকিছু জানে যে আপনি আইএলটিএস এক্সাম দিচ্ছেন, বরং শুধু আসলে আপনার টাকা পয়সার টেনশন না, বরং বাণিজ্যতের টেনশন আপনার আরো বেশি। তো আমি কিছু বিষয় আপনাদের শেয়ার করতে চাই। এই বিষয়গুলো আমার মনে হয় একটু খেয়াল রাখলে ভালো হবে। এক্সাম দিচ্ছেন এই বিষয়ে কারোর সাথে শেয়ার করা আপাতত দরকার নেই। ভালো রেজাল্ট হলে শেয়ার করবেন, আর না হলে আপনি বলবেন যে আমার প্ল্যান আছে, তবে মিথ্যা কথা বলা দরকার নেই। সো এই যে একটা টেকনিক, এটা আপনাকে প্রিপারেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ এটা হেল্প করবে। এন্ড আপনাদের টেনশনের পরিমাণ বাড়ানোর অনেকগুলো কারণ আছে। কারণ একজনের সাথে আপনার অন্য সময় অনেকের সাথে কথাবার্তা বলেন যে ভাই তোমার কি অবস্থা, প্রিপারেশন কেমন? তো আমরা যখন এক ভাইয়ের সাথে আমরা আরেক ভাইয়ের কথা বলি তো অনেকে বলবে ভাই আমার অবস্থা খুবই খারাপ, লিস্ট অফ হেডিংস এর সমস্যা, ট্রু ফলস নট গিভেন এর সমস্যা। আমার প্রবলেমগুলো আমি একজনের সাথে শেয়ার করছি, যার সাথে শেয়ার করছি মনে মনে কিন্তু উনিও খুশি, কারণ ওনারও সেম সমস্যা। একটু খেয়াল করে দেখেন, আমরা নিজেরা আসলে শান্তি খুঁজে পাই অন্যদের অশান্তির মাধ্যমে। অন্যদের যখন প্রিপারেশন খারাপ থাকে তখন আমারও ভালো লাগে, কারণ আমার প্রিপারেশন খারাপ। মনে মনে আমরাও এটা ফিল করি, যেহেতু আমার প্রিপারেশন খারাপ, আমার এক্সাম খারাপ হবে, তাহলে যারা দিচ্ছে তাদের অবস্থা আরো খারাপ হবে। তাহলে কেউ ভালো রেজাল্ট করবে না, আর কেউ বিদেশ যাবে না, পাশাপাশি আমিও যাচ্ছি না। এই ধরনের কিন্তু অনেক একটা রিয়ালাইজেশন আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আপনারা আজকে স্পেশাল সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আপনারা ক্লাসে এসেছেন, অনেকে আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল, তারা কিন্তু এখন এই মুহূর্তে তারা আরামসে ঘুমাচ্ছে, আর আপনি ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি ক্লাসে আজকে এসেছেন। এই স্পেশাল সেশন করলে কি এটা লাভ নাকি লস? হোয়াট ডু ইউ থিংক? আজকে আমি কিছু প্রপার কিছু গাইডলাইন দেব আসলে আপনাদের এক্সামে কি করা উচিত, কি করা উচিত না। হ্যাঁ, টেনশন থাকবে, স্বাভাবিক। টেনশন করতে হতে আপনি এক্সামে যাবেন, টেনশন করতে হতে আপনি এক্সাম দিবেন, ইনশাআল্লাহ টেনশন করতে হতে আপনি রেজাল্ট পাবেন। টেনশন করতে হতে আপনি অ্যাপ্লাই করবেন, টেনশন করতে হতে আপনি ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে টেনশন আছে। তাহলে আমরা এখানে একটা কথা আমরা বলতে পারি, টেনশন জিন্দাবাদ। সো হোয়াট ডু ইউ থিংক? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এগ্রি। সো আজকের পর থেকে যে কাজগুলো করা যাবে না, আমি জাস্ট এই বিষয়গুলো শেয়ার করছি। আজকের পর থেকে কারো কাছ থেকে আইডিয়াস নেওয়া, কাউকে আইডিয়াস দেওয়া টোটালি নিষেধ। এটা কি ঠিক আছে কিনা? যত দিন যাচ্ছে আপনি কি শুধু আইডিয়াস নিচ্ছেন, ইউটিউবে ভিডিও দেখার পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেক বাড়ছে। আগে ভিডিও দেখতেন 6.5 আর এখন ভিডিও দেখেন 9, কারণ এইটার ভিডিওগুলো আপনার সাথে ম্যাচ করে না। আপনি সরাসরি চলে যাচ্ছেন ভ্যানস্কোর
9 এর ভিডিও এবং মনে মনে একটা ফিল করেন যে হেক্সাসে কোর্স করে আসলে আমার কোনো লাভ হয়নি, বাট এই ভিডিও দেখে আসলে আপনি অনেক উপকৃত হচ্ছেন। তো একটা জিনিস ফিল করেন, হেক্সাসে আমরা যে আইডিয়াস গুলো আসলে শেয়ার করি এটা ক্লাস করার ফলে আপনি বুঝতে পারছেন, অর্থাৎ ক্লাস করার আগে কিন্তু এই রিয়ালাইজেশন এটা ছিল না। যদি আমি একটা পরিসংখ্যান শেয়ার করে আমার বিশ্বাস এই জিনিসটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। হেক্সা যদি আমরা রেজাল্ট প্রোডাকশনের ক্ষেত্রে বা রেজাল্ট প্রডিউসের ক্ষেত্রে সিলেট এন্ড বাংলাদেশের মধ্যে কত নাম্বার হতে পারে? হোয়াট ডু ইউ থিংক? আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনারা কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখেছেন যে এক মাসে প্রায় 279 রেজাল্ট পেয়েছে, এমন কোনো সংখ্যা আপনি দেখেছেন? বাট আলহামদুলিল্লাহ হেক্সা জিন্দাবাদে সম্ভব হয়েছে। আইএসএ 16 স্কোর পাওয়া এত সহজ নয়। 16 স্কোর পেতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ অক্লান্ত পরিশ্রম করতে হবে। যদি আপনি নিয়ত করেন এক্সামিনার কিভাবে সাহস হয় আমাকে 6 এর উপরে স্কোর দেওয়া, তাহলে হয়তো আপনি 6 এর নিচে স্কোর পেতে পারেন। স্পেশাল সেশন আমাদের ওভারঅল স্কোরে বিশাল একটা ভূমিকা পালন করে, কারণ এক্সামে কি করা উচিত কি করা উচিত না, ইভেন কি খেতে হবে বা এক্সামের দিন এবং এক্সামের আগের দিন কি পড়াশোনা করতে হবে, কি পড়াশোনা করা উচিত কিনা, এই বিষয়ে আমরা একটা প্রপার গাইডলাইন দিচ্ছি। যেমন আমি যেটা সাজেস্ট করি, এক্সামের দিন এন্ড এক্সামের আগে রাত পড়াশোনা না করাটা আপনার জন্য ভালো। ওই সময় কি করা? রেস্ট নেওয়া, ব্রেনকে আপনাকে রেস্ট দিতে হবে। এক্সামে দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1 ফিজিক্যাল স্ট্রেংথ এন্ড নাম্বার 2 মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেংথ, এটা দুইটা স্কিল আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। পড়াশোনা যা পড়ছেন আলহামদুলিল্লাহ ইনাফ। আজকে যদি আপনি এক্সাম হলে গিয়ে পরীক্ষা দেন, আমার বিশ্বাস যে স্কোর আপনার দরকার এই স্কোর আপনি পেয়ে যাবেন। কিন্তু এক্সামের আগে রাতে অথবা এক্সামের 2 দিন আগে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, এক্সামে আপনি গিয়েছেন, ভালো প্রিপারেশন ছিল, কিন্তু 100% আপনি এফোর্ট দিতে পারছেন না, কনসেন্ট্রেশন দিতে পারছেন না, দেখা যাচ্ছে ভালো রেজাল্ট আসা কি সম্ভব? সম্ভব নয়। এজন্য শারীরিক আর মানসিক দুইটা ক্ষেত্রে আপনারা অনেক কেয়ারফুল থাকতে হবে। সেই জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আমরা আমাদের ঘুম কটার সময়? রাত 3টায় 4টায়, ঠিক আছে কিনা? রাত 12টা হচ্ছে সন্ধ্যা, আর দুপুর 12টা হচ্ছে সকাল। এই হচ্ছে আমাদের পড়াশোনার স্কেডিউল। আইএসএ ভালো রেজাল্ট করতে গেলে প্রথম ফাংশন হচ্ছে লাইফস্টাইল অথবা টাইম ম্যানেজমেন্ট। আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন কিসের জন্য? ঘুমানোর জন্য। আর দিনকে দিয়েছেন পরিশ্রম, যেটা আপনারা পড়াশোনা করছেন তাহলে পড়াশোনার জন্য। কিন্তু আমরা কি করছি? দিনে ঘুমাই আর রাতে পড়াশোনা করি। আল্লাহ তাআলা বরকত আর রহমত থেকে আমরা আসলে কি বঞ্চিত কিনা বলেন? রাত 12টার পর থেকে যখন আপনি পড়তে বসবেন দেখবেন ব্রেনে তেমন আসলে কাজ করছে না। তা আজকে পর থেকে আপনারা যারা করতে পারেন রাত 11টা অথবা 10টা অথবা 11টার ভিতরে আপনারা ঘুমিয়ে পড়বেন। সকালে যারা মোটামুটি ফজর নামাজ পড়ানোকে আগে উঠলেন, আর না হলে সকাল 6টা অথবা 7টার ভিতরে আপনি ঘুম থেকে উঠে পড়াশোনা স্টার্ট করেন। সকালে 3-4 ঘন্টা পড়াশোনা এন্ড সারাদিনের পড়াশোনার সমান। আপনারা কি মানে সকালে উঠে অভ্যস্ত কিনা বলেন? কারা কারা আছেন সকালে ঘুম থেকে উঠেন? কারা কারা আছেন? মাশাআল্লাহ। উঠেন কিন্তু পড়তে বসেন না, আবার ঘুমিয়ে পড়েন, মানে চোখ খুলেন আবার চোখ বন্ধ হয়ে যায়। ওকে, ভেরি নাইস। তাহলে তো আপনাদের মোটামুটি মানে ঠিক আছে, বাট আমার মনে হয় এটা ভালোভাবে এক্সিকিউশন করা দরকার আছে। এখন আসেন স্পেশাল সেশন আসলে কেন আসলে ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস এখানে আমরা দুইটা গ্রুপ করতে পারি। একটা গ্রুপ আমরা করতে আসলে আজকে সেশনে মানে ঠিক আছে অনেক উপকার ছিল, বাট মনে হয় আসলে পড়াশোনা করলে বাসায় ভালো ছিল। আরেকটা গ্রুপ মনে করতে পারেন আসলে এই বিষয়গুলো আমার জানা ছিল, বাট আসলে আমার এটা খেয়াল থাকে না। যেমন এক্সামে আপনাদের আজকে এই সিজন কি গরম না ঠান্ডা? গরম সিজন। গরম সিজনে আসলে আমরা গরম কাপড় পরি। গরম সিজনের সময় আইএস এক্সামে যখন আপনি যাবেন শীতের কাপড় নিতে হবে, এটা কি আপনার জানা ছিল কি ছিল না বলেন? অনেকে ছিল, অনেকে ছিল না। বা শীতের দিনে তো শীতের কাপড় নিতে হয়, ইভেন গরমের দিনে আপনাকে আপনার শীতের কাপড় নিতে হবে। আমাদের একজন স্টুডেন্ট উনি এক্সাম হলে গিয়েছিলেন, তো দেখা যাচ্ছে উনি স্পেশাল সেশন মিস করেছিলেন। এই মিস করার কারণে
উনি আমাদেরকে পরবর্তীতে ব্লেম দিয়েছিলেন যে আমরা আসলে ওনাকে নোটিশ করি নাই, বাট আমরা ফোন দিয়েছিলাম, উনি হয়তো তেমন গুরুত্ব উনি দেয়নি। পরে এসি যে পরিমাণ টেম্পারেচার ছিল আমরা দিয়েছি এখানে কত 24, এন্ড সেখানে থাকবে আপনার 12, 13, ইভেন 14 টেম্পারেচার থাকবে। তাহলে ঠান্ডার পরিমাণ বেশি হবে না কম হবে? বেশি হবে। অনেকের আবার অ্যালার্জির সমস্যা, অ্যাজমার সমস্যা, সাইনাসের সমস্যা অনেকের আছে কিনা? নাই, আছে। এক্সাম হলে শুধু শীতের কাপড় নয়, ইভেন আপনার প্রপার মেডিসিন যেগুলো আপনার দরকার, এই মেডিসিন গুলো আপনার সাথে করে নিতে হবে। অনেকে অ্যাজমার সমস্যা আছে। তবে রিসেন্ট একজন ছাত্রী আমরা যারা দেখেছি আইডিপি এক্সাম দিয়েছিল, সো ওনার অ্যাজমার সমস্যা হয়েছিল, ইমিডিয়েটলি ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। তাহলে এই ধরনের কিছু বিচ্যুতি, কিছু ঘটনা আছে, ঘটতে পারে। যদি আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন তাহলে এটা আপনাকে প্রচুর পরিমাণ হেল্প করবে। সো এক্ষেত্রে আমি সাজেস্ট করছি আপনারা যে সমস্যাগুলো আছে চাইলে মেডিসিন গুলো আপনি সাথে নিতে পারেন। আর যেহেতু আপনাদের এক্সামে এখন আর পেন নেওয়ার কোনো দরকার নেই, আপনাদের এখন তো পেন ইউজ করতে হবে, বল পেন। সো ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি তারা এটা প্রোভাইড করছে, এগুলো আপনাকে নিতে হবে না। এক্সাম হলে মোবাইল ফোন নেওয়া যাবে, বাট হলের ভিতরে নেওয়ার সুযোগ নেই। সেখানে পাশে তারা রাখার ব্যবস্থা করেছে, সেখানে আপনি রাখতে পারবেন, সমস্যা নেই। এন্ড আপনাদের যে ক্যানি নাম্বারটা আছে সেটা কি সবাই পেয়েছেন? ক্যানি নাম্বার কি সবাই পেয়েছেন? পাননি? ক্যানি নাম্বারটা আপনি এক্সাম হলে গেলে পাবেন, আর না হলে তারা মোবাইলে SMS এর মাধ্যমে ক্যানি নাম্বারটা প্রোভাইড করবে। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। সো এখন রিপিটিং টাইম হচ্ছে 11:30। আপনাকে যেতে হবে কয়টার সময় বলেন? সকাল 9টায় না 8টায়? 11:30। কিন্তু একদম শুরু হবে আপনার 1টায়। একদম শুরু হবে 1টায়। তাহলে কোন সময় গেলে আপনার জন্য বেস্ট? আমরা পার্সোনালি আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে 11টা অথবা 12টার ভিতর গেলে আপনার জন্য বেস্ট টাইম। খাবার দাবার খুব ব্যালেন্স করে করতে হবে। এমন বাড়ি খাবার আপনি কিছু খাবেন না যেটা আপনার এক্সাম আসলে একটা নেগেটিভ এফেক্ট করতে পারে। যেমন আমরা দেখেছি যে এক্সাম চলে যাচ্ছে, ওনাকে আসলে ওয়াশরুমে যেতে হয়, তো 3 ঘন্টা এক্সাম, আপনি যদি 10 মিনিট ওয়াশরুমে যান তাহলে কিন্তু এক্সামে কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনা বেশি। সো এই জন্যই খাবার দাবার একটু ব্যালেন্স করতে হবে। সকাল সকাল আপনি ঘুম থেকে ওঠেন, ওটা আপনি প্রকৃতির সাথে একটু কি বলে যে আপনার একটু হাঁটা চলাফেরা করেন, একটু ব্যায়াম করতে পারেন, হাঁটতে পারেন। বা সকালে কোনো ধরনের লিসিং টেস্ট দিতে যাবেন না। অনেকে যেটা করে যে সকালে লিসিং টেস্ট দিলে একটা ভালো একটা গতি আসে। হোয়াট ডু ইউ থিংক? সকালে লিসিং টেস্ট দিলে কি গতি আসবে কি আসবে না বলেন? সকালে একটা লিসিং টেস্ট দিবেন, আগে হয়তো 30, সকালে লিসিং টেস্ট দেওয়ার পর হতে পারে 20। এই যে আগে 30টা হতো, এখন হচ্ছে 20 অথবা 25। কেন 20টা 25টা হলো? এটা নিয়ে আপনার টেনশন। এই টেনশন হতে আপনি এক্সাম হলে গেছেন, তাহলে কি এক্সাম ভালো হবে না খারাপ হবে? খারাপ হওয়ার চান্সটা বেশি। এজন্য সকালে আপাতত কোনো ধরনের পড়াশোনা না করাই ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনি হয়তো পড়তে পারেন, যেমন রাইটিং, কিছু ওয়ার্ড যেগুলো আপনি পড়েছেন রিভাইজ দিতে পারেন, অথবা লিঙ্কাস কানেক্টর যেগুলো আছে এগুলো আপনি রিভাইজ দিতে পারেন। স্পিকিং টেস্ট হলে যেদিন আপনি স্পিকিং হবে এদিন আপনি পড়াশোনা করতে পারেন, এটা ঠিক আছে। লিসনিং আর রিডিং এর ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখলে ভালো, নাহলে প্রেশারটা আপনার বেশি থাকবে। স্পেশাল সেশন আমরা অনেকগুলো আলোচনা করেছি, অনেকগুলো বিষয় শেয়ার করা হয়। এবার হেক্সাসের যে রেজাল্টগুলো আসে এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেশাল সেশন। কারণ অনেক আমরা স্টুডেন্টস আমরা পেয়েছি, এই ক্লাসে অনেকে আছেন ইংলিশে অনেক দুর্বল আছেন কিনা? নাই, অনেকে আছে। আর আপনাদের বড় টেনশন হেক্সাসে মক টেস্ট দেওয়ার পর মনে হয়েছে আল্লাহ জীবনে কি পাপ করছিলাম আইএস করে। হেক্সাসে মক টেস্টে মানে শুরু হওয়ার আগে একটা পাঞ্চ ছিল, আজকে মক টেস্ট কাকে বলে দেখে দেবেন ইনশাআল্লাহ। যখন শুরু হয়েছে পার্ট 1 তখন শুধু অনেকে আবার মাথা ঘুরাও, মা কি অবস্থা। পার্ট 4 যখন আপনি গিয়েছেন 1 আনসার লিখছেন, 3 আনসার নাই, ঠিক আছে কিনা? এই ধরনের ঘটনা কিন্তু অনেকে আছে। আবার এমন অনেকে আছেন 35 নম্বর আপনি কোয়েশ্চেন আছেন, হঠাৎ করে স্পিকার বলে মানে পার্ট 4 শেষ। সে আপনার কাছে মনে হয়েছে যে না প্ল্যানিং ছিল যে এই মাসে এক্সাম দিব, তাহলে এই মাসে না দিয়ে আরো 2 মাস পরে দিলে মনে হয় ভালো। আপনাদের আশার বাণী আমি যারা শোনাচ্ছি, একদার সাথে এই যে বিশাল রেজাল্ট আসে,
সারা বাংলাদেশের মধ্যে ধরেন আপনি ফিল করেন মক টেস্ট কোন পজিশনে একটু স্ট্যান্ডার্ড বেশি হয়? হেক্সা জিন্দাবাজার। সো তাহলে রেজাল্ট কোন জায়গায় বেশি আসে? হেক্সা জিন্দাবাজার। তাহলে হেক্সা জিন্দাবাজারের মক টেস্ট অনেক ডিফিকাল্ট, অনেকে মনে করে এটা ডিফিকাল্ট, সেখানে তো আসলে আইএসসি রেজাল্ট কম আসার কথা। রেজাল্ট আসলে কেন বেশি আসে? আমাদের রেজাল্টের অ্যাসেসমেন্ট হচ্ছে আমরা পেয়েছি যে 5 পেয়েছে আলহামদুলিল্লাহ, এন্ড ফাইনাল এক্সাম অনেক আমরা দেখেছি যে 6 ইভেন 6.5 5.5 থেকে আমরা পেয়েছি 7, আমরা অনেককে আমরা পেয়েছি। এখন এটা আসলে 100% আমরা সিউরিটি দিচ্ছি না, বাট মেজরিটি ক্ষেত্রে স্কোর আসলে বাড়ার প্রবণতাটা বেশি। আজকে আবার ফিল করবেন না, কাসম স্যার যেহেতু বলছেন যে 5.5 হলে মানে স্কোর বাড়ার সম্ভাবনা বেশি, তাই আমি আজকে থেকে আর পড়াশোনা করব না, ইনশাআল্লাহ আমার স্কোর বেড়ে যাবে। তাহলে কিন্তু জামালা সৃষ্টি হবে, এটা করা যাবে না। সো তাহলে আপনাদের পড়াশোনার পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে। হেক্সা মক টেস্টে একটা মেসেজ আপনাকে দিয়েছে যে টেলাগারের মতন যে পড়াশোনা করতেছেন, এই পড়াশোনা দিয়ে আসলে আপনার আইএস এক্সাম দেওয়া পসিবল হবে না, আপনাকে আরো প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। এরপরে কিন্তু আপনারা পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এটা আপনাকে হেল্প করছে। এবং হেক্সাসের যে একটা পরিবেশ, এই পরিবেশটা হেল্প করছে। ফাইনাল এক্সাম যদি হেক্সাসের মতো মকের স্পিড আসে, লিস্টিং স্পিড আসে, আমার বিশ্বাস আপনাদের কোনো প্রবলেম হবে না। হেক্সাসের মক টেস্টে যারা 8.5 পেয়েছে ম্যাক্সিমাম, ওনাদের রেজাল্ট হচ্ছে 6.5 থেকে 7, অর্থাৎ কম সংখ্যক অনেকে আবার পেয়েছে 7.5, বাট অধিকাংশ তারা পেয়েছে 6.5 থেকে 7, এন্ড আলহামদুলিল্লাহ তারা পেয়েছে ফাইনাল এক্সামে 8.5, ইভেন 7.5 অনেকে পেয়েছে। আমাদের অনলাইনে অনেক ভিডিও আমরা শেয়ার করি, এগুলো আপনারা দেখেছেন যে 6 পেয়েছে হেক্সাসের মক টেস্টে, উনি ফাইনাল এক্সামে পেয়েছে 7। বাট আমার বিশ্বাস আপনাদের স্কোর বাড়বে ইনশাআল্লাহ, কারণ আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আসলে আপনারা দেশি না, বিদেশি একটা ভাব আছে আপনাদের মধ্যে। আর আপনারা আসলে কেনই বা আসলে স্কোর পাবেন না? রাত দিন যে পরিমাণ পড়াশোনা আপনারা করেছেন আপনাদের একাডেমিক লাইফে, তার অর্ধেক আপনারা পড়াশোনা করেন নাই। আমি কি ভুল বলেছি? একাডেমিকে কি এই পরিমাণ পড়াশোনা করছেন? করলে তো আমার বিশ্বাস সবাই গোল্ডেন প্লাস পেতেন। হেক্সাসে এই পরিমাণ প্রেসার আপনারা পেয়েছেন এবং মনে মনে আমাদেরকে অনেক গালিও দিচ্ছেন যে হেক্সাসে কি শুরু হচ্ছে, মানে তাদের কি কোনো মানবতা নেই। বাট আমরা যারা ফিল করি যে আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি, আমরা গার্ডিয়ান হিসেবে এখানে আমরা ভূমিকা পালন করেছি, আমরা ফিল করে আসলে ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার এন্ড সিস্টার্স, এটা আমরা সবসময় রিয়ালাইজ করি, যেন আপনাদের আসলে প্রপার আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা আমরা করেছি। বাট টু বি অনেস্ট, এক্সামে যান, ইনশাআল্লাহ আপনার রেজাল্ট চলে আসবে। বাট এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখবেন, ওই 3 ঘন্টা এক্সাম আপনার জীবনে সেরা এক্সাম যাতে হয়। ওই এক্সাম হলে গিয়ে আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। ওই 3 ঘন্টা আপনার মানে আপনি যা পারেন তা শুধু আপনি ইমপ্লিমেন্ট করেন। আপনি ধরেন লিসনিং 40টা কোয়েশ্চন, 100% লিসনিং এ 40টা কোয়েশ্চন আপনি আনসার দিয়ে আসবেন। কোন আনসার যদি আপনার মিসিং হয়ে যায়, এটা আপনার মানে সাম এনি হাউ আপনি আনসার দিয়ে আসবেন, লাগলে বারে বাউন্ডারি। আর আপনার এক্সাম কেন আসলে ভালো হবে না বলেন? আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ তো শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে, ঠিক আছে, কিছু ভালো ভালো আমল তো আপনাদের যুক্ত হয়েছে, এটা তো ইনশাআল্লাহ হেল্প করবো ইনশাআল্লাহ। সমাজে লাখ ফেভার করে, লাখ আসলে কাদের ফেভার করে? লাখ ফেভার করে আসলে তারা একটু পাগলা টাইপের, সাহস বেশি, পারি আর না পারি লিখে দিয়ে আসে। এমন আমরা এক্সপেরিয়েন্স পেয়েছি, উনি রেজাল্ট পেয়েছেন, রেজাল্টের দিন আমাকে অনেক সময় মেসেজ দিয়ে বলেন যে স্যার আমার রেজাল্টটা একটু কষ্ট করে আপনি একটু চেক করে দেখেন, এটা কি আসলে আমার রেজাল্ট? বললাম যে বুঝলাম না স্যার, আমি যে 6.5 পেয়েছি, বিশ্বাস করেন আমার নিজের প্রতি কোনো বিশ্বাস নাই। কেমনে 6.5 পেয়েছি? কারণ লিস্টিং 8, এক্সাম মক টেস্ট আমি 5 এর বা 5.5 এর উপর আমি পাইনি, আমি ফাইনাল এক্সামে লিস্টিং আমি পেয়েছি 8। সো দ্যাট মিন্স এটা হচ্ছে লাক। আর আমি কিছু লিখলাম না, তাহলে কি লাক ফেভার করবে? লাকতে ফেভার করবে না। সো এক্ষেত্রে আমি বলছি লিস্টিং এ যা পারেন আনসার দিয়ে আসবেন। এমসিকিউ টাইপের কোয়েশ্চন, অনেক সময় হয় কি আমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চনে একটু অনেকের সমস্যা হয়, 3টা অপশন বলে মনে হয় 3টাই আনসার সঠিক। এমনটা অনেক সময় রিয়ালাইজেশন আসে কি আসে না বলেন? আপনার যেটা ডাউট থাকবে, আপনার প্রেডিকশন একটা থাকবে
যেটা ফিল করবেন যে আসলে এ নাম্বার, বি নাম্বার অথবা সি নাম্বার আনসার হওয়ার চান্সটা বেশি, যেটা আপনি মনে করেন ওটা বিসমিল্লাহ করে আনসার দিয়ে দেন, ইনশাআল্লাহ আনসার হওয়ার চান্সটা বেশি। রিডিং এর ক্ষেত্রে সেম। রিডিং আমার বিশ্বাস এই ক্লাসে অনেক রিডিং এর গরিব, মেহনতি, অসহায় ভাই বোনেরা আছেন কিনা নাই? এই ক্লাসে কারা কারা আছেন যে রিডিং এ 5.5 পেলে খুশি? 5.5 পেলে খুশি, মানে কোন রকম হলে অ্যাপ্লাই করলে হয়, আছেন। এরপর অনেকে আছেন বাট হাত তুলতে চাচ্ছেন না, বাট আমার বিশ্বাস নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। আজকে আমি ইনশাআল্লাহ কিছু গরিবের টেকনিক শেয়ার করব, যারা গরিব মেহনতি যারা ভাই বোনেরা আছেন, আর যারা উচ্চবিত্ত যারা আছেন তারাও ফলো করতে পারেন, কারণ বিপদের সময় কিন্তু উচ্চবিত্ত যারা আছে তারা কিন্তু গরিবের কাছে যায়, ঠিক আছে কিনা? তবে রিডিং এর শর্ত নাম্বার 1 হচ্ছে রিডিং এর কোনো কোয়েশ্চন বাকি রাখা যাবে না। কিছুদিন আগে আমি মক টেস্টে ইনভিজিলেটর হিসেবে আমি দায়িত্ব পালন করেছিলাম, এবং সেখানে আমি দেখেছি প্রায় 84 জন স্টুডেন্টস তারা পরীক্ষা দিয়েছিল মক টেস্ট। সেখানে প্রায় 70 জনের উপরে হবে তার রিডিং এর 40টা কোয়েশ্চন আনসার করে নাই। তাহলে 84 এর মধ্যে প্রায় 70 এর উপর হবে তারা রিডিং এর 40টা কোয়েশ্চন আনসার করে নাই। তাহলে কি রিডিং এ মানে ভালো স্কোর আশা করা যায়? ভালো স্কোর আশা করা যায় না। তাহলে শর্ত নাম্বার 1 হচ্ছে রিডিং এ আপনি 40টা কোয়েশ্চন 100% দিয়ে আসেন, আর লাস্ট 5 মিনিটস আপনার দখলে। লাস্ট 5 মিনিটস আপনি যা পারেন আল্লাহ ভরসা, চোখ বন্ধ হয় না, ট্রু বুঝছি, আচ্ছা বি, মানে যেটা ভালো মনে হয় আপনি আনসার দিয়ে আসেন। 40টা কোয়েশ্চন যখন আপনি আনসার দিবেন, একটু ফিল করেন, তখন আপনার মনে হবে আসলে আপনি রিডিং এ তখন এফোর্ট দিতে, মানে রাইটিং এ এফোর্ট দিতে আপনার অনেক সুবিধা হবে। আপনি যখন লিসনিং এ 40টা আনসার করবেন, এতে রিডিং এ আপনার একটা কনফিডেন্স পাবেন। এমনটা হয় কি হয় না বলেন? হয়। রিডিং এ যখন 40টা আনসার দিবেন, তখন আপনার রাইটিং লিখতে অনেক সুবিধা হবে। আপনার রিডিং এর অবস্থা তেমন বেশি ভালো না, বাট আপনার একটা রিয়ালাইজেশন আছে, একটা বল একটা সঠিক, একটা বল একটা সঠিক, এভাবে আমার 20টা হয়, বাট আলহামদুলিল্লাহ 5.5। তাহলে আমাকে কে আটকায়? আপনাদের আলহামদুলিল্লাহ মানে ইউকে তে কোনো প্রবলেম নাই, বা অনেকগুলো দেশ আছে ব্যাচেলর জন্য আপনি যেতে পারছেন। এন্ড রাইটিং এ যেটা হচ্ছে টাস্ক 1 150, টাস্ক 2 250, 150 ওয়ার্ড যারা লিখতে পারবে ইনশাআল্লাহ মিনিমাম স্কোর হলে দেখবেন আপনি 5.5 এর নিচে পাবেন না। আর যদি মোটামুটি আপনি কিছু জায়গায় কারেকশন করতে পারেন, ওটা হয়ে যাবে 6। আর হেক্সাসে যারা আলহামদুলিল্লাহ এক্সাম দেয় তার ওভারঅল স্কোর 6, বাট অনেকে আমরা দেখেছি রাইটিং এ 6 আর না হলে 6.5। তাদেরকে বলেন যে আপনারা মানে এই স্কোর কেমনে পেয়েছেন? যে স্যার জানি না, বাট লিখছি। কি লিখছেন? ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট দিয়ে শুরু হয়, এখন বাকিটা ইতিহাস। আমাদের সাজেশন হচ্ছে আপনি কোয়েশ্চন ভালো করে বুঝেন, বোঝার পর আপনি যা ভালো লাগে আপনি লিখে দিয়ে আসেন। লিখার মালিক আপনি, আর স্কোর দেওয়ার মালিক হচ্ছে এক্সামিনার। এক্সামিনারকে একটা হোমওয়ার্ক দিয়ে আসেন। জীবনে তো শুধু আপনি হোমওয়ার্ক করছেন, এক্সামিনারকে একটা হোমওয়ার্ক দেওয়া উচিত কি উচিত না বলেন? উচিত। স্পিকিং হচ্ছে 11 থেকে 14 মিনিট আপনি কথা বলেন, কি কথা বলেন আর কি মানে বুঝেন এটা আপনার বোঝার দরকার নাই। ইভেন এক্সামিনার তো মানে বুঝে না, এটা ওনার দোষ, এখানে আপনাদের কোনো দোষ নাই। তবে বাংলা বলবেন না। অনেকের মাঝে যে সমস্যাটা হয়, হি এন্ড সি এর মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে। বলতেছি মাই ফাদার, এন্ড আবার প্রনাউন হিসেবে আমরা ইউজ করতেছি সি, তাহলে তো ঝামেলা আছে। আরেকটা জিনিস আমি বলি, আপনি ভুল করলেও কোনোদিন আপনি রিপিট করবেন না। আমরা অনেক সময় হয় কি যে আমরা রিপিট করি, এক্সামিনারকে আমরা বোঝানোর চেষ্টা করি যে স্যার সরি আমার ভুল হয়েছে, এখন আমি কারেকশন করি। এই কারেকশন করলে কিন্তু এক্সামিনার বুঝে ফেলে যে আপনি আসলে কারেকশন করছেন। আর যখন আপনি এটা স্কিপ করবেন, এমনও হয় এক্সামিনার আসলে উনি কেয়ারলি করছেন না। এমনটা হয় কি হয় না বলেন? আমরা তো মানুষ নাকি, আমরা তো রোবট তো না। সো দ্যাট মিন্স এই কাজগুলো আপনি 100% করেন। আমরা যখন 8, 8.5 বা 9 এর ভিডিও দেখি, তখন মনে হয় আল্লাহ এর চেয়ে আমি আরো ইজি কথা বলতে পারি। এমনটা হয় কি হয় না বলেন? এক্সাস জিন্দাবাদের অনেক সময় হয় কি যে আমরা অনেক ভিডিও আমরা ফেসবুকে শেয়ার করি। 8.5 এ একদিন আমরা শেয়ার করলাম, উনি 8.5 পেয়েছেন স্পিকিং টেস্টে। সো অনেকে কমেন্টস করছে আল্লাহ
মানে উনি কিভাবে আসলে স্পিকিং 8.5 পেয়েছেন, অর্থাৎ উনি একেবারে নর্মাল স্পিকিং করতেছেন। তাহলে দেখা যাচ্ছে নর্মাল স্পিকিং করেও দেখা যাচ্ছে আইএলটিএস একটা ভালো স্কোর পাওয়া সম্ভব। স্পিকিং ডাজন্ট মিন দ্যাট আপনি একেবারে খুব র্যাপিডলি কথা বলবেন, ন্যাচারালি কথা বলেন, আপনার বন্ধু বান্ধবের সাথে যেভাবে কনভারসেশন করেন একই ওয়েতে আপনি কথাবার্তা বলেন, তাহলে দেখবেন আপনি স্পিকিং এর স্কোর চলে আসবে। এন্ড স্পিকিং এ অনেক আছে যে স্যার আমি ফর্মাল ড্রেস করবো নাকি ইনফর্মাল। ড্রেস কোডের বিষয়ে আসলে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যেভাবে আছেন এভাবে গেট আপ নিয়ে আইএলটিএস এক্সাম দিতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, গেট আপ একটা রুচির একটা বিষয়। আপনি যখন গেট আপ অনেক সুন্দর হবে তখন নিজে একটা ইজি ফিল করবেন, তখন এক্সামটা আপনার একটা ফোকাস করতে অ্যাডভান্টেজ পাবেন বা সুবিধা পাবেন। তো এই কাজগুলো আপনারা ঠিকঠাক মতো আপনারা করেন, আমার বিশ্বাস সবার রেজাল্ট ইনশাআল্লাহ চলে আসবে। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা আসলে বিদেশ যাবেন ইনশাআল্লাহ, প্রদেশে এক্সাম দিচ্ছেন, 2026 ইনশাআল্লাহ আপনারা দেশের বাইরে থাকবেন ইনশাআল্লাহ। নাকি বাংলাদেশে থাকতে ইচ্ছুক না বাংলাদেশের প্রতি মায়া বেশি? দেশের বাইরে যাবেন, দেশের বাইরে গেলে শুধু শান্তি আর শান্তি। বাংলাদেশে আপনি অশান্তিতে আছেন, কারণ বাংলাদেশে আসলে আপনার তেমন পরিশ্রম করতে হয় না, এই জন্য আসলে আমাদের অশান্তি। আর বিদেশে আপনার সর্বোচ্চ শান্তি পাবেন, কারণ সেখানে আপনি জব করবেন, আপনি পড়াশোনা করবেন, রান্না বান্না সহ যাবতীয় সব কাজ আপনাকে নিজে করতে হবে। এই পরিমাণ শান্তি আপনি বিদেশে পাচ্ছেন। এমনিতে আপনি সারাদিন দেখা যাচ্ছে বন্ধু বান্ধব বা কথাবার্তা আপনি বলেন, কিন্তু সেখানে দেখা যাবে আপনার এক সপ্তাহ কথা বলার সুযোগ থাকবে না। এটা ট্যাক্স দিলে আপনার এখন ট্যাক্স দিয়েছেন, এটা 6 ঘন্টার পরে রিপ্লাই আসবে। এত ব্যস্ততা আপনি জীবন আপনি সেখানে লিড করবেন। তাহলে আগামী যে কয়েকটা দিন আছে একটু পড়াশোনা করেন। আর যারা বলেন যে ডিপ্রেশন আছেন, তাদেরকে আমি একটা সহজ মেসেজ আমি দিতে চাই। যারা বেশি ডিপ্রেশন আছেন, একটু কষ্ট করে হলেও দরগা গেটের সামনে যাবেন। দরগা গেটে গেলে আপনার লম্বা একটা লাইন পাবেন, অনেকে হাত নেই, অনেকে পা নেই, অনেকে চোখ নেই। এগুলো দেখলে তখন আর আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে, কনফিডেন্স পাবেন যে না তাদের নিয়ে আমার আছে, অথচ আমি বলি আমি আসলে পারবো না, আমাকে দিয়ে হবে না। যারা বলে তাদেরকে দিয়ে হবে না, আমার বিশ্বাস মাঝে মধ্যে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা উচিত। আলোচনা করলে আপনি একটা ফিলিংস পাবেন। আমি নিজে আসলে অনেক সময় যখন একটু খারাপ লাগে বা আসেন অনেক ডিপ্রেশন অনেকগুলো বিষয় আছে, তো এদের দিকে তাকিয়ে তাহলে আসলে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমার মনে হয় আপনারা আইএলটিএস করছেন, আইএলটিএস করে আপনাদের সাথে অনেকে আইএলটিএস করেছিল, যারা করেছিল কিন্তু তারা তো আপনাদের সাথে অনেকে এক্সাম দিচ্ছে না। সবাই কি এক্সাম দিচ্ছে? সবাই তো এক্সাম দিচ্ছে না, বাট আপনারা দিচ্ছেন। তাহলে আপনারা দিচ্ছেন, দ্যাট মিন্স আপনাদেরকে দিয়ে আসলে হবে। আর আপনাদেরকে দিয়ে না হলে আসলে আপনারা এই পর্যন্ত এই জায়গায় আসতে পারতেন না। আপনারা অনেকে অনার্সে পড়াশোনা করছেন, অনেকে অনার্স কমপ্লিট, অনেকে আবার মাস্টার্স কমপ্লিট। আপনি যদি না পারতেন তাহলে এই জায়গায় কি আসতে পারতেন না। তো আমার মনে হয় নিজেকে আসলে একটু স্বাভাবিক ভাবা উচিত, নিজের প্রতি একটা কনফিডেন্স রাখা উচিত, আপনাকে দিয়ে আসলে হবে। আমার বিশ্বাস আইএলটিএস এ ভালো রেজাল্ট করা আসলে কোনো ম্যাটার না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি পরিশ্রম করে যান। আমি একটা রুটিন প্ল্যান দিচ্ছি, এই রুটিন অনুযায়ী আপনি একটু পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ আপনার রেজাল্ট ভালো চলে আসবে। আগামী এক সপ্তাহ ঘর থেকে বের হওয়া যাবে না, একান্ত কোনো কাজ ছাড়া। ঘরের মধ্যে আপনি অবস্থান করবেন, আর একান্ত যদি প্রয়োজন হয় এক গ্লাস আপনি আসতে পারেন। বাট এখন আসলে মনে হয় 4 থেকে 5 ঘন্টা সময় আপনার অপচয় হবে কি হবে না বলেন? অপচয় হবে। সো এই জায়গায় আপনি বাসায় অবস্থান করেন, বাইরের দৃশ্য দেখতে যাবেন না। পড়তে গেলে এগুলো আপনাদের চোখের সামনে চলে আসে, হয়তো আপনি মুচকে হাসেন, ঠিক আছে কিনা? আবার মাঝে মাঝে মেজাজ গরম হয়। এই জন্য বাইরের দৃশ্য দেখা থেকে আপনার পড়াশোনা, অবস্থান করা, পড়ার টেবিলে বসা, এন্ড প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করা। কত ঘন্টা? 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা আপনাদের পড়াশোনা করতে হবে। আগে আপনি একদিনে হচ্ছে লিসনিং, আরেকদিন হচ্ছে রিডিং, আরেকদিন হচ্ছে রাইটিং, এভাবে পড়াশোনা না করে এখন একটা সেট প্ল্যান করেন। আপনারা যখন রেডিশন করেছিলেন আমি কিন্তু একটা স্টাডি প্ল্যান দিয়েছিলাম, অনেকে আমি স্টাডি প্ল্যান দিয়েছি, বাট আমার বিশ্বাস সবাই এটা ফলো করছেন। মানে এক্সামের এক সপ্তাহ আগে আরেকটা প্ল্যান আছে, এই প্ল্যানটা যদি আপনি মেনটেন করতে পারেন, আমার বিশ্বাস 1 মাসের প্রিপারেশন ওই 7 দিনে হবে। সবার কাছে তো পেপারস পেন তো আছে নাকি? সো এগুলো লিখে রাখতে পারেন, পেন পেপার যদি থাকে তাহলে আপনারা এই রুটিনটা লিখেন। আর এই রুটিনটা আপনি জাস্ট 100% মেনটেন করার চেষ্টা করবেন। এই 7 দিনের উসিলায় যদি আপনার একটা ভালো রেজাল্ট আসে, তাহলে এই পরিশ্রম করা কি ভালো না খারাপ? ভালো।
আমাদের নামে প্রচুর দুর্নাম আছে, আমরা প্রচুর পরিমাণ আপনাদের অনেক মানে কষ্ট দেই, আর আমরা জানি আসলে কষ্টের বিনিময়ে কি আসে, রেজাল্ট আসে। আইএসএ মডেল কটা? 5টা না 6টা? 4টা মডেল। তাহলে মনে আছে? না ভাবছি যে ডিপ্রেশন অথবা টেনশন নিয়ে আপনারা আবার ভুলে গেছেন। প্রথমে আপনারা শুরু করবেন লিসনিং। লিসনিং আপনারা প্রত্যেকদিন এমনিতে কয়টা প্র্যাকটিস করেন? 2টা, 1টা। আবার আমি ডোজ একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে আজকের পর থেকে আপনারা লিসনিং প্র্যাকটিস করবেন 3টা করে টেস্ট দিবেন। লিসনিং এর টেস্ট 3টা দিবেন, প্রত্যেকদিন 3টা দিতে হবে। 100% এটা মেইনটেইন করতে হবে। অ্যানালাইসিস আপনি চাইলে করতে পারেন যদি আপনার সময় থাকে, বাট আমার কাছে মনে হচ্ছে এখন অ্যানালাইসিস করা থেকে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা আপনার জন্য বার্নিং ইস্যু। এরপর আসেন রিডিং। আপনাদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিডিং, ঠিক আছে কিনা? রিডিং আপনারা কি প্রত্যেকদিন একটা ফুল টেস্ট দেন, নাকি প্যাসেজ 1 করার পরে আপনি আনসার ম্যাচ করেন? ম্যাচ করার পরে যখন আনসার হয়েছে মাত্র 2টা, এরপরে যে মনে মনে বলেন যে আসলে এই জীবন আর রিডিং করব না, অভিমান করেন। কয়েকদিন পরে আবার মোটামুটি বলে যে না, কার সাথে অভিমান, ঘুরে ফিরে তো আসলে আমার লস। আপনি আবার পড়াশোনা স্টার্ট করেন। এখন আপনার রিডিং এর 11টা হচ্ছে, রিডিং 12টা হচ্ছে, হোক সমস্যা নাই। এখন যদি রিডিং 12টা হয় আর এক্সামে যদি 22টা হয়, আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে এখন 11টা হলে তো এটা ভালো। এখন কমতেছে, বাট এক্সামে বাড়ার পসিবিলিটি বেশি। আমার বিশ্বাস এই 7 দিনের পরিশ্রম হলে এটা সম্ভব। তাহলে 7 দিনে করা হয় বলেন। আচ্ছা, আগামী কয়দিন আছে আপনাদের সময়? 10 days, 9 or 10 something else. সো দেখা যাচ্ছে আপনি ধরেন 9 দিনে আছে, তাহলে 3 নং কয়টা হয়? 27। এই 27টা রিডিং টেস্ট আপনার জীবনে দিচ্ছেন? একমাত্র মক টেস্ট এন্ড পাসওয়ার্ড টেস্ট সারা ফুল টেস্ট আপনার এখন পর্যন্ত ভালোভাবে দেওয়া হয় নাই। হ্যাঁ দিচ্ছেন। প্যাসেজ 1 ব্রেকফাস্ট, প্যাসেজ 2 লাঞ্চ, প্যাসেজ 3 ডিনার, এভাবে বিভিন্ন ধাপে ধাপে দিচ্ছেন, বাট একসাথে সাধারণত অনেকের দেওয়া হয় নাই। তাহলে আপনার দেখেন টেনশন বাড়তেছে, মানে খালি টেনশন উন্নতি হচ্ছে, কিন্তু রিডিং এর আসলে উন্নতি হচ্ছে না। এখন থেকে একটু ডাইভার্ট করেন। আর যদি মনে হয় যে আসলে এটা আপনি সময় দিচ্ছেন, এই কোয়েশ্চেন আপনি বুঝতে পারতেছেন না, আনসার হচ্ছে না, তাহলে কি করে? আল্লাহ ভরসা দিয়ে দেন, মানে যা ভালো লাগে আপনি আনসার দিয়ে দেন, কারণ টেনশন নিয়ে তো লাভ নাই। এরপর আসেন রাইটিং। রাইটিং টাস্ক 1 2টা and টাস্ক 2 2টা। টাস্ক 1 2টা and টাস্ক 2 2টা। এগুলো স্যার ম্যামকে চেক করাতে পারেন, বাট সবগুলো চেক করা লাগবে না। আপনারা নিজেরা একটু প্রুফ চেকিং করে ফেলবেন যে আপনার কোন কোন জায়গায় আসলে প্রবলেম আছে। নিজেরা একটু চেক করলে আমার মনে হয় এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এটা একটা অভ্যাসের বিষয়, অভ্যাসের পরিণত করা উচিত। সবগুলো বিষয়তে আসলে আপনার চেক করা লাগে না। আপনার বানান ভুল আছে কিনা, পাংচুয়েশনে কোনো সমস্যা আছে কিনা, আপনার ওভাররাইটিং হয়েছে কিনা, মার্জিনের বাইরে আপনি লিখেছেন কিনা, কন্ট্রাকশন হয়েছে কিনা, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখতে পারেন। এই কয়েকটা কারেকশন করার কারণে এমনও হতে পারে আপনার 5.5 পাওয়ার কথা ছিল, এটা হয়ে যেতে পারে 6। বিষয়গুলো অনেক কমন, বাট করতে পারলে আসলে রেজাল্ট আসবে আনকমন। এটা করে দেখেন। এন্ড আনাদার 1 hour, আর বাকি 1 ঘন্টা হেগদাসের রাইটিং টাস্ক 2 সাজেশন একটা বই আছে, অনেকে হয়তো আছে, তো যাদের নিয়ে চাইলে আমার বিশ্বাস এটা নিয়ে স্টাডি করতে পারেন। যারা গত 12 তারিখ এক্সাম দিয়েছে আলহামদুলিল্লাহ, তারা এটা শেয়ার করেছে যে আইডিয়াস গুলো তাদের প্রচুর পরিমাণে হেল্প করছে। গত টপিক মনে হয় ছিল ফিল্মস নিয়ে, তো এই টপিকের মধ্যে কিন্তু অনেকগুলো এই রিলেভেন্ট কিছু টপিক আছে, আইডিয়াসও আছে, পাশাপাশি আইডিয়াস গুলো এই টপিকে তারা কানেক্ট করতে পারছে। তো আমার মনে হয় 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা আপনারা কি করতে পারেন, আপনারা ব্রেনস্টর্মিং একটু স্টাডি করতে পারেন। পাশাপাশি এই বইতে লেখা আছে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, এই 2 জায়গা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনি যদি 2 জায়গায় ভালোভাবে ফোকাস করতে পারেন
তাহলে দেখবেন একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর মিডলে আপনি যা পারেন আল্লাহ ভরসা লিখেন। সো ওটা হচ্ছে বাকি 1 ঘন্টা আপনি পড়াশোনা করলেন। এরপর আসলে স্পিকিং সাজেশন বই আমার বিশ্বাস সবার কাছে আছে। ওকে, সো যাদের কাছে আছে আপনারা প্রত্যেকদিন স্পিকিং পার্ট 1 30 মিনিটস, মানে 30 মিনিট হচ্ছে স্পিকিং পার্ট 1 এন্ড 1 আওয়ার হচ্ছে বা 1 ঘন্টা হচ্ছে স্পিকিং পার্ট 2। আর বাকি 1.5 ঘন্টা হচ্ছে স্পিকিং পার্ট 3। এখন আমাকে বলেন, আপনি কি প্রতিদিন স্পিকিং এর উপরে আলাদা 3 ঘন্টা সময় দেন? আলাদা কি 3 ঘন্টা সময় দেন? আজকে যারা সেশন মিস করছে তারা তো এই আসল বুলেট প্ল্যানটাই তারা মিস করলো। তাহলে ম্যাক্সিমাম আপনাদের রেজাল্ট কেন ভালো আসবে? ওই যে এটা ফলো করতে পারলে এবং স্পিকিং এর উপরে প্রত্যেকদিন 3 ঘন্টা আপনার প্র্যাকটিস করতে হবে। আর আপনারা প্র্যাকটিস করেন মানে কত ঘন্টা প্র্যাকটিস করেন না। অনেক সময় স্পিকিং টেস্ট অথবা স্পিকিং কেয়ারে অনেক সময় অনেক জয়েন করেন, আদারওয়াইজ এই 24 ঘন্টাতে আপনি বাংলা বলেন, তাহলে আপনার স্পিকিং এর কিভাবে আসলে উন্নতি হবে? সো ওই জায়গাগুলো আমাদের একটু কাজ করতে হবে। সো এটা আপনারা একটু মেনটেন করেন, আমার বিশ্বাস সবার ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। এখন আসেন আইএলটিএস এর আপনাদের প্রথম পর্ব হচ্ছে রিডিং পার্ট। তার আগে বলেন লিসনিং আপনাদের বাসায় করা হয়? 27টা হয়, 28টা হয়, 30টা হয়, মাঝে মাঝে 40টা হয়। 40টা হয় না? বাসা দিলে 32, 33, 40টা অনেক সময় হয়। কারণ আপনি এক্সামিনার, আপনি আবার ক্যান্ডিডেট। কোন জায়গায় ভুল হলে আপনারা কি করেন? কারেকশন করে দেন যে না এটা এমনিতে মানে খেয়াল করছি না, এটা আসলে ঠিক আছে, এক্সামে এটা এমন হবে না। এই ধরনের অনেক সময় আমাদের একটা সাইকোলজি থাকে, ঠিক আছে? আবার অনেক সময় হয় কি যে বুঝতে পারছি না আবার ব্যাক করছি, বুঝতে পারছি না আবার ব্যাক করছি, যেমন আমরা আসলে বুঝতে পারছি না ওই পর্যন্ত আমরা বারবার ব্যাক করি। আইএলটিএস লিসনিং এ মনে হয় এক্সামে মনে হয় 2-3 বার শোনানো হবে নাকি? তো ঠিক আছে, আপনি যদি বুঝেন না তাহলে আপনি শুধু পার্ট 4 শুনেন। এই ধরনের কোনো তারা ফাংশন দিবে বা কোনো ফ্যাসিলিটি দিবে না। সো এই জায়গায় আমার মনে হয় লিসনিং প্রত্যেকদিন আমি যারা বললাম ওটা 100% মেইনটেইন করেন। এন্ড সকাল আপনি 5টা-6টায় ঘুম থেকে উঠে পড়াশোনা স্টার্ট করেন এন্ড রাত 10টা-11টাতে আপনি ঘুমিয়ে পড়েন। আপাতত বন্ধুর বাড়িতে যাওয়া, বান্ধবীর বাড়িতে যাওয়া, কোনো বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, এগুলোর সাথে আপনি আপাতত ডিসকানেক্টেড। আগামী 10 দিন একটু আড়ালে চলে যান। আপনার চেহারা ফেসবুকেও পাওয়া যায়, যেখানে যান সেখানে আপনি অ্যাভেলেবেল আছেন। তাহলে পড়াশোনা করেন কোন সময়? আর আপনি যে টাকা দিয়ে আপনি এক্সাম দিচ্ছেন, এটা কি আপনার টাকা? হোয়াট ডু ইউ থিংক? আপনার টাকা দিয়ে আপনি মানে এক্সাম দিতেন, তাহলে কি পড়াশোনা ঠিকঠাক মতো করতেন কি করতেন না বলেন? অবশ্যই পড়াশোনা করতেন। এটা হচ্ছে কার টাকা? বাবার টাকা। ঠিক আছে, আবার এক্সাম লাগলে আবার এক্সাম দিব ইনশাআল্লাহ। আইএলটিএস এক্সাম কয়বার দেওয়ার প্ল্যান আছে আপনাদের? একবার। এটা কি লাস্ট না ফার্স্ট? ফার্স্ট শব্দটা ইউজ করা যাবে, কিন্তু লাস্ট শব্দ ইউজ করার যোগ্যতা আমার নেই। কারণ এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এমন আমরা দেখেছি, যেটা আমি আসলে হেকদাসের শুরু থেকে আমি আছি এন্ড আলহামদুলিল্লাহ শত আমি সেশন নিয়েছি। এমন মানুষ আমি পেয়েছি 5 বার এক্সাম দিয়েছে, ইভেন 7 বার পর্যন্ত আছে। আমি রিসেন্ট আমি যেটা পাইলাম 2024-এ হবে, 4 জন মানুষ আমি পেয়েছি, 4 জনে মিলে তারা আইএলটিএস পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ 26 বার। কতবার? 26 টাইমস। এন্ড আলহামদুলিল্লাহ তারা এই 4 জনেই কেউ বাংলাদেশে নাই, তারা বর্তমানে ইউকে তে আছে। এখন তারা ভালো না তারা খারাপ? তারা কি দে আর সাকসেসফুল অর নট? দে আর সাকসেসফুল। আবার এমন আমরা পেয়েছি একবার এক্সাম দেওয়ার পরে শেষ। আবার এমন আমরা পেয়েছি 2 বার এক্সাম দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত স্কোর উনি পেয়েছেন। আমার কাছে প্রচুর মানুষ অনেক গার্ডিয়ান নিয়ে আসেন যে স্যার আপনি একটু বলে দেন কি করা যায়। যারা আমার প্রতি অনেকে একটু বিশ্বাস রাখেন যে না কাসম স্যার যে পরামর্শগুলো আসলে দেন এটা মানা উচিত, এবং স্যারের উসিলায় হাজার হাজার মানুষ তারা দেশের বাইরে আছে। আমরা তো আসলে কিছু করার নেই, আমরা আল্লাহ তাআলা সবকিছু করেছেন,
আমরা জাস্ট উসিলা এই জায়গায় একটু কাজ করেছি। এমন আমরা আপনাদের এখানে অনেকে আছেন যে পরীক্ষা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বা আমরা খুবই এমফাসাইজ করেছি, খুবই রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি যে আপনি এক্সাম দেন। অনেকে আছে যে আমাদের প্রেসার দেওয়ার কারণে অনেকে রেজিস্ট্রেশন করছেন, এক্সাম দিচ্ছেন, এন্ড আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত স্কুল পেয়েছেন, অ্যাপ্লাই করছেন, আবার অনেকের ভিসা হয়ে গেছে, বা আপনাদের ইনশাআল্লাহ অনেকের ভিসা হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে সবগুলো বিষয় আসলে কি আছে আপনার কানেক্টেড। বিদেশে লাইফের সাথে আমাদের বাংলাদেশের লাইফ আসলে রাত দিন পার্থক্য। তাহলে এখানে আসেন রিডিং আপনারা আসলে কিভাবে প্র্যাকটিস করবেন, বা রিডিং আসলে আপনাদের যারা এখানে কারা কারা আছেন যে রিডিং এ 6 পাইলেও খুশি, কারা আগে তো বলছিলাম 5.5, এখন কারা কারা আছেন 6 পাইলেও খুশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এক্সামিনার যদি আপনাকে 8 দেয়, এক্সামিনার যদি আপনাকে স্কোর 8 দেয়, বা এক্সামিনার যদি আপনাকে 8 মানে প্রপোজ করে যে আপনি 8 নেবেন কিনা, হোয়াট ডু ইউ থিংক? মানে 8 নেবেন, কিন্তু এই মাত্র আপনি বললেন আপনার 6 দরকার, আর এখন বললেন যে আপনার 8 লাগবে, তাহলে ইট ডিপেন্ডস। তাহলে আইএস একটা ভাষা আছে, লুবে পাপ, পাপে স্কোর খারাপ।